কাল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ। মে প্রথম সপ্তাহে আসছে ২১ লাখ ভ্যাকসিন। ফের শতক ছাড়িয়ে ১০১ মৃত্যু। সংক্রমণ বাড়লে অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখা যাবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদকে সামনে রেখে ১,২৪,০০,০০০ পরিবারকে খাদ্য সহায়তা। 333-তে কল দিয়ে মিলবে ত্রাণ। হেফাজতের মামুনুল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত বলছে পুলিশ। অর্থ পেতেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছি আমি আশরাফ সাবিনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, ভারতে বাড়ছে করোনা আক্রান্ত ১,৬৯,০০,০০০, তীব্র অক্সিজেন সংকট। মজুদ স্বল্পতায় আপাতত বন্ধ থাকছে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ। স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ শামসুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কাউকে টিকা দেওয়া হবে না। তবে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নির্ধারণ সময় অনুযায়ী চলবে। মে মাসের প্রথম সপ্তাহে সেরামের ২০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এছাড়া কোভ্যাক্স থেকে আরও ১ লাখ টিকা পাওয়া যাবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলম সাংবাদিকদের এ কথা বলেন। আরও জানাচ্ছেন দীপু সারোয়ার। এবছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টিকা কার্যক্রম শুরু করে বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী এরই মধ্যে মিলেছে ৭০ লাখ ডোজ টিকা। আরও পাওয়া যাবে ২,৩০,০০,০০০ ডোজ। তবে শনিবার বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, টিকা আনার জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। অলরেডি সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। পাপনের এই বক্তব্য নিয়ে চলা আলোচনার মধ্যেই রোববার ২০ লাখ টিকা মে মাসে আসবে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ১ লাখ টিকা পাওয়া যাবে বলেও জানান তিনি। ফাইজারের আমাদের ১ লক্ষ ডোজ দেবার কথা। অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা ২০ লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। দেশে ভারতের ভেরিয়েন্টের উপস্থিতি আছে কিনা জানতে চান সাংবাদিকরা। আমাদের দেশে ভারতীয় ভেরিয়েন্টটা শনাক্ত হয়েছে এরকম তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। এদিকে চীনের উপহারের ৫ লাখ টিকা পাবে বাংলাদেশ। তবে টিকা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কমিটি। ডিজি ডাগের কাছে দেওয়া হয়েছে, উনি অ্যাপ্রুভ করে দিবেন। আর অনুমোদন দেওয়া মানে এই না যে এই টিকা আমরা দিয়ে দেবো এখনই। এটা সিদ্ধান্ত নেবে ন্যাশনাল কমিটি আছে না, তারা সিদ্ধান্ত নেবে। দেশের প্রয়োজনে যেটা লাগে সেটাই করবে। মানে সব টিকা কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পেয়েছে, তারপর তো ব্যবহার করছে ওরা। এখন দেশের জন্য কি করবে এটা দেশের কর্তা ব্যক্তি যারা তারা সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত করোনা টিকা কর্মসূচি অব্যাহত থাকবে বলেই আশাবাদ তার। দীপু সারোয়ার, ২১ টেলিভিশন, ঢাকা। যথাসময়ে করোনার টিকা পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনার দ্বিতীয় ডোজের টিকা পেতে অসুবিধা হবে না বলেও জানান তিনি। নিজ বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি আবারও অপপ্রচার শুরু করেছে। আমরা জনগণকে বলতে চাই, আপনারা দেশরত্ন শেখ হাসিনার উপর আস্থা রাখুন। প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও যথাসময়ে জনগণ গ্রহণ করতে পারবে ইনশাল্লাহ। সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে করোনার দ্বিতীয় ডোজ সংগ্রহে যাতে কোনো প্রকার সংকট সৃষ্টি না হয়।
আবারও 101-এর উপর মৃত্যুর সংখ্যা, 24 ঘন্টায় মারা গেছে 101 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 11,000। নতুন শনাক্ত হয়েছে 2,922 জন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মহামারীতে মৃত্যুর সংখ্যা গেল 2 সপ্তাহে 3 অঙ্কের ঘরেই উঠানামা করছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় 101 জন মারা গেছে। মৃতদের 52 জন পুরুষ আর 49 জন নারী। 60-এর উপরে বয়সসীমায় মারা গেছে 65 জন, 50 থেকে 60 বছর বয়সী 18 জন। মারা যাওয়াদের 54 জনেই ঢাকায়, এরপরে 23 জন চট্টগ্রামে মারা গেছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেল 11,053 জন। মৃত্যুর হার 1.48 কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। সারা দেশে 350 পরীক্ষাগারে সংগৃহীত 21,448টি নমুনার বিপরীতে নতুন শনাক্ত হয়েছে 2922 জন। শনাক্তের হার 13.33%, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সীমিত পরিসরে দোকানপাট খোলা ও গণপরিবহন চালু হচ্ছে। এ অবস্থায় জনগণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে। এই অবস্থায় জনগণকে কঠোর স্বাস্থ্যবিধি কিন্তু আসলে মেনে চলতেই হবে। সম্মানিত ব্যবসায়িক যারা আছেন তাদের পণ্য বিক্রয় অবশ্যই কঠোরভাবে নো মাস্ক নো সার্ভিস মেনে চলতেই হবে। সঠিকভাবে মাস্ক পরা এবং মাস্কটাকে সঠিকভাবে ব্যবহার করে তারপর সঠিকভাবে ফেলে দেওয়া, এই জিনিসগুলো যেন সবাই আমরা সঠিকভাবে পালন করি। সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন একটিমাত্র পথ উল্লেখ করে ব্রিফিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে মাস্ক ছাড়া ঘরের বাইরে না আসার এবং 6 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার। আমাদের কিন্তু আইসিইউ সংখ্যা কিন্তু 1068টি এবং বর্তমানে বাংলাদেশে এই 1068টির মধ্যে 746 জন রোগী ভর্তি আছেন। 320টি বেড আমাদের খালি আছে। তাহলে এই 746 জন যে রোগী ভর্তি আছেন তারা সবাই কিন্তু মুমূর্ষু এবং মরণাপন্ন রোগী। এটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতায় করোনার দ্বিতীয় তরঙ্গ আঘাত হেনেছে। এমন পরিস্থিতি থেকে শিক্ষা নিতে না পারলে তৃতীয় তরঙ্গ ঠেকানো যাবে না। বিশ্ব ম্যালেরিয়া দিবসের ভার্চুয়াল আলোচনায় এই সতর্কবার্তায় দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়লে অর্থনৈতিক উন্নয়নও ধরে রাখা যাবে না। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট। বিশ্ব ম্যালেরিয়া দিবসে আমাদের গন্তব্য ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ শিরোনামে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। মূল প্রবন্ধে বলা হয়, 2030 সালের মধ্যে ম্যালেরিয়া শূন্যে নামিয়ে আনতে চায় বাংলাদেশ। এরই মধ্যে উল্লেখযোগ্য অর্জন হলো, বাংলাদেশে ম্যালেরিয়া সংক্রমণ কমেছে 93%, আর মৃত্যুর হার কমেছে 94%, আর ম্যালেরিয়া মুক্ত হয়েছে 51টি জেলা। This is outstanding success. Well done, Bangladesh. তবে 3 পার্বত্য জেলা এবং ময়মনসিংহ সহ 13টি জেলায় এখনও ম্যালেরিয়া পরিস্থিতি উদ্বেগজনক। এছাড়াও ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও এ রোগের সংক্রমণ দেখা যাচ্ছে। যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ এখানে বিরামের কোনো সুযোগ নেই। এই রোগটাকে নির্মূল করতে হলে পরে আমাদের যথেষ্ট পরিমাণে ফান্ডিং এবং যথেষ্ট পরিমাণে সাপোর্ট লাগবে। করোনা মহামারীর মধ্যেও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সহ অন্যান্য স্বাস্থ্য কর্মসূচি চালু রয়েছে, জানানো হয় আলোচনা সভায়। কথা হয় করোনা পরিস্থিতি মোকাবেলার কৌশল নিয়েও। থার্ড মিউটেন্ট যেটা ভারতে ধরা পড়ছে, শলাবন্তন বন্ধ করে আরো শক্তিশালী করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সকলেই মনে করেছিল যে করোনা চলে গেছে, কিন্তু করোনা তো চলে যায়নি। আবার দেখেন কিভাবে করোনা বাউন্স ব্যাক করেছে। সেই উদাসীনের যখনই হয়েছে তখনই করোনা ভাইরাসের আবারও প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সেকেন্ড ওয়েভ যদি কেন আসলে এই বিষয়টি আমরা জানি, তাহলে আমরা থার্ড ওয়েভ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। সরকারের সাম্প্রতিক উদ্যোগে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে আসছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে পরে করোনা মহামারী বারবার আমাদেরকে আক্রমণ করবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শুধু নিম্নবিত্ত নয়, প্রয়োজন হলে করোনায় ক্ষতিগ্রস্ত যে কেউ 333-তে কল দিয়ে ত্রাণ সহায়তা পাবেন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। জানান, করোনার দ্বিতীয় তরঙ্গে কর্মহীন মানুষের সহায়তায় এ পর্যন্ত প্রায় 600 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশে খাদ্য মজুদে কিছুটা ঘাটতি থাকলেও ত্রাণ সংকট হবে না বলে জানান প্রতিমন্ত্রী। তহিদুর রহমানের রিপোর্ট।
করোনার দ্বিতীয় তরঙ্গে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। সার্বিক সংকট কঠিন করে তুলছে প্রান্তিক মানুষের জীবনযাত্রা। এই অবস্থায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এবারও ৩৫ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে বিতরণ করছে। ৫৭৪ কোটি ৯,২৭,০০০ টাকা বরাদ্দ হয়েছে। এখানে সরকার বলতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দটা বলা হয়েছে। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে ১০ কেজি চালের সাথে ডাল, চিনি, তেল সহ মোট ১৭ কেজি ওজনের খাদ্য সামগ্রী দেয়া হবে। এ কার্যক্রমের আওতায় ১,২৪ লাখ পরিবার খাদ্য সহায়তা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে অনেকেই মধ্যবিত্তরাও দরিদ্র সীমার মধ্যে চলে আসবে করোনা সংকটের কারণে, তারা হয়তো লজ্জায় বলতে পারবে না। সেই জন্য আমরা 333 নাম্বারটি আমরা প্রচার করছি যে কেউ খাদ্য কষ্টে থাকলে 333-তে ফোন করলে তাকেও এই তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দেওয়া হবে। সরকারি গুদামে গত বছরের চেয়ে শস্য মজুদ কম থাকলেও আমদানি করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। গত বছরের তুলনায় এবার মজুদ আমাদের কম, কিন্তু ইতিমধ্যে সরকার সেটা কাটিয়ে উঠেছেন। ইতিমধ্যে ভারত থেকে আমাদের মজুদ 5 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে এবং ভারত থেকে আরও 5.5 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। শিল্প কারখানা খোলা আছে, তাই এবছর কর্মহীন মানুষের সংখ্যা কম বলে জানান ত্রাণ সচিব। গার্মেন্টস এবং ইন্ডাস্ট্রিগুলো খোলা থাকাতে এবার কিন্তু গতবারের সে কর্মহীন সংখ্যাটা কম। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে খেটে খাওয়া দিনমজুর ও গরিব অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন মনোরঞ্জনশীল গোপাল এমপি। ব্রাহ্মণবাড়িয়ায় করোনার সংকটে কর্মহীন হয়ে পড়া ৫০০ পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ২০০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ। ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে ১,০০০ কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদান। টাঙ্গাইলে কর্মহীন হয়ে পড়া কান্দাপাড়া যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ, পেঁয়াজ, সাবান। হেফাজত নেতা মামুনুল হক পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত, আর সাম্প্রদায়িকতা ও ভারত বিরোধী রাজনীতির জন্য তার হেফাজত ফান্ডে টাকা আসত পাকিস্তান, কাতার, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে। 7 দিনের রিমান্ডে মামুনুলকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথাই জানালেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের ডিসি। এদিকে হেফাজতে তাণ্ডবের সাথে জড়িতদের ছাড় নেই বলে আবারও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীপু সারোয়ারের আরেকটি রিপোর্ট। গত 18 এপ্রিল দুপুর 1:45টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। 19 এপ্রিল মামুনুলকে আদালতে নেওয়া হয়। 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে 7 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে মামুনুল দেশ ও দেশের বাইরের যোগাযোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদ। তার সাথে পাকিস্তানি একটা জঙ্গি গোষ্ঠীর সরাসরি জড়িত এবং সেটা লিয়াজু মেনটেন করতেন তার আপন ভগ্নিপতি নিয়ামতুল্লাহ। মামুনুলের টাকার উৎস নিয়েও কথা বলেন তিনি। তার মোবাইলে বিভিন্ন দেশ থেকে অর্থাৎ কাতার, দুবাই, পাকিস্তান অনেক দেশ থেকে প্রচুর পরিমাণ টাকা আসছে। এই টাকাগুলি তার মোবাইলের মাধ্যমে সে বিকাশে টাকাগুলি নিয়েছে, সে তথ্যটা আমরা পেয়েছি। এবং সে বাবরি মসজিদের নাম দিয়ে টাকাগুলি এনেছে এবং এর কারণটা ছিল বাবরি মসজিদের নামটা দিলে সে একটা ইসলামী সেন্টিমেন্ট নেবে, আর অন্যদিকে ভারত বিদ্বেষী কিছু লোকের কাছ থেকে কিছু সহায়তা সে পাবে এবং সেই কারণে বাবরি মসজিদের নাম দিয়ে সে কোটি কোটি টাকা সেখান থেকে এনেছে বিভিন্ন দেশ। এদিকে গত 26 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে চালানো হেফাজতের তাণ্ডবের সাথে জড়িতদেরও কোনো ছাড় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। আমি মনে করি হেফাজতের যারা নাকি ভুল কাজটি করেছেন, যারা অগ্নিসংযোগ করেছেন,
যারা ভাঙচুর করেছেন, যাদের জন্য আজকে নিরীহ কতগুলি জীবন মানে চলে গিয়েছে, তাদের শাস্তি তাদের ভোগ করতেই হবে। দীপু সরওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতে করোনা পরিস্থিতি। ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। চাহিদা মেটাতে আকাশপথে অক্সিজেন আনা হচ্ছে সিঙ্গাপুর থেকে। ভারতে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা এখন 1,69,00,000-এর বেশি। মৃত্যু ছাড়িয়েছে 1,92,000। এদিকে দেশটির গণমাধ্যম জানিয়েছে রাজধানী দিল্লিতে চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে ভারতের করোনা পরিস্থিতি। গেল 24 ঘন্টায় 3,49,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ, আর একই সময়ে মারা গেছে 2,767 জন। এমন পরিস্থিতিতে ভারতের হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। দেখা দিয়েছে শয্যা সংকট। অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে একের পর এক করোনা রোগীর। একদিকে করোনা সংক্রমণের ভয়াবহ বিস্তার, অন্যদিকে অক্সিজেন সংকট। সব মিলিয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাপনা। রাজধানী দিল্লির পরিস্থিতি ভয়াবহ। গত 10 দিনে দিল্লিতে 1,750 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন সংকটের কারণে পাঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে 6 রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 5 জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে রোগীর পরিবারের সদস্যরা সারা রাত ধরে লাইন দিচ্ছে অক্সিজেন কেনার জন্য। কোথাও কোথাও একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে 35,000 টাকায়। কোথাও উচ্চ মূল্যেও মিলছে না অক্সিজেন। সংকট সমাধানে সিঙ্গাপুর থেকে 4 কন্টেইনার অক্সিজেন সিলিন্ডার আনছে মোদি সরকার, আর 80 মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। এদিকে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির সাথে সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সোমবার থেকে 2 সপ্তাহ বাংলাদেশ ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ থাকবে, তবে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি চলবে। ডিসিশন দিয়ে দিয়েছে সমস্ত ইন্ডিয়ার সঙ্গে যে সমস্ত মানে স্থলবন্দর সবগুলোতে আসা যাওয়া মানে বন্ধ হয়ে গেছে। এটা যে সময় বলে দিবে, আবার পরিস্থিতি উন্নতি হলে হয়ে যাবে। আমরাও এটাই রিকমেন্ড করছিলাম, এটা ক্যাবিনেটের থেকে এটা জানিয়ে দিয়েছে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মার্কেট শপিং মল খুলেছে, ক্রেতা কম, স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি, রাজপথে বেপরোয়া চলাচল। আরমানিটোলায় দগ্ধ আরও একজনের মৃত্যু। নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে আহতদের অবস্থা সংকটাপন্ন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই সরকারি নির্দেশে আজ থেকে খুলেছে মার্কেট শপিং মল। হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশ মার্কেটই ক্রেতা শূন্য। এদিকে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন চলাচল। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ সদস্যরা। ঢাকা যেন এক বিশৃঙ্খলা নগরী। দীপু শিকদারের রিপোর্ট। সকাল 10টার আগ থেকে মার্কেট শপিং মলগুলো খুলতে শুরু করে। গাউসিয়া, নিউ মার্কেট সহ কয়েকটি মার্কেটে ক্রেতা ছিল হাতে গোনা। আগে যেরকম ভিড় ছিল, মানে ঘায়ে ধাক্কা লাগানো অবস্থা ছিল, কিন্তু আজকে সেরকম নাই। এখানে ঢোকার আগে ওরা স্যানিটাইজার দেখলাম যে স্যানিটাইজার ইউজ করছে, কাস্টমারদের ইউজ করাচ্ছে, সেটা তো ভালো। তবে অনেক মার্কেটই ক্রেতা শূন্য। অলস সময় পার করছেন দোকানিরা। যাতায়াত করার সুযোগ না থাকে, মাল পাঠানোর কোনো সুযোগ না থাকে, তাহলে এই লকডাউনে খুব সুবিধা ব্যবসায়ীরা পাবে না। কেবল খুললাম, এখন মালটা গুছাচ্ছি, তবে 2-1 দিন এরকম যাবে ইনশাল্লাহ। আমরা একটা মোটামুটি ভালো একটা রেসপন্স পাবো। ব্যবসা তো খুব খারাপ অবস্থা। এখন আমরা চিন্তায় আছি যে আমরা বনাই বেতন ঠিক মতো পাবো কি। রাজধানী জুড়ে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে আছে পুলিশের চেকপোস্ট ও তল্লাশি। বরাবরের মতোই বাইরে আসা মানুষের নানা বাহানা। অমান্য করে না, আমি আজকে বাইরেছি। ইম্পর্টেন্ট ডকুমেন্টস করতে হবে, এর জন্য বাইরেছে। সামাজিক দূরত্ব নাই। দূরত্ব তো এখন অনেকেরই নেই। এখন তো
যে আমরা যে মানে ঢিলাঢালা হয়েছে দেখে আমরা বেরোচ্ছি আসলে থুতু ফেলছি এখানে, এই কারণে মাস্কটা খুইলা পকেটে নিয়েছি। এখনো মানুষকে সচেতন করার চেষ্টা করছে পুলিশ, অনেককে পরিয়ে দেওয়া হচ্ছে মাস্ক। তো তাদের মধ্যে আমরা স্ক্রিনিং করে নিশ্চিত করা যে অপ্রয়োজনে কে বেরোচ্ছে বা প্রয়োজনে কে বেরোচ্ছে, বিভিন্ন পেশার মানুষ, তো এই স্ক্রিনিং করাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে সড়কে গাড়ি ও মানুষের চাপ, অন্যদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা, সব মিলিয়ে ঢাকা যেন এক শৃঙ্খলাহীন মহানগর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শপিং মল ও দোকানপাট খুলে দেয়ায় ভিড় বেড়েছে সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে। ব্যবসা প্রতিষ্ঠানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ময়মনসিংহে লকডাউনের মধ্যেই বিপণী বিতান, শপিং মল ও দোকানপাট খুলে দেয়ায় সড়কে বেড়েছে সাধারণ মানুষের যানবাহন। ব্যবসা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও নেই। ঝিনাইদহে দোকানপাট খোলায় বেড়েছে মানুষের উপস্থিতি। হিলিতে দোকানপাট খুললেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজধানী ফেরত মানুষের উপচে পড়া ভিড় পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী যাত্রীর চাপ শিমুলিয়া, বাংলা বাজার, নৌরুটের 2 ফেরিঘাটে। বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। সরকার 2000 অসচ্ছল সংবাদকর্মীকে নগদ অর্থ সহায়তা দেবে, জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টি বোর্ডের জরুরি সভা শেষে তিনি কথা জানান। সভায় তথ্য সচিব, প্রধান তথ্য অফিসার সহ বোর্ডের সদস্যরা, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিদের সভায় উপস্থিত ছিলেন। জীবন ও জীবিকার সমন্বয় রেখে সরকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করার শর্তে লকডাউন শিথিল করেছে বলে জানান তথ্যমন্ত্রী। সেই মোতাবেক দলমত নির্বিশেষে সব মত এবং পথের সাংবাদিককে অন্তর্ভুক্ত করে প্রায় 3,500 সাংবাদিককে প্রথম দফা সহায়তা দেওয়া হয়েছিল। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপাতত 2000 সাংবাদিককে 2 কোটি টাকা আমরা প্রতিজনকে 10,000 টাকা করে এককালীন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি ট্রাস্টি বোর্ডের সভায়। হাওরে ধানের ঝুঁকি কমাতে আগাম জাতের ধানের চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত হাওরে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী ধান কাটার উদ্বোধন করেন ও ধান কাটার যন্ত্র, কম্বাইন হারভেস্টার ও রিপার কৃষকের মাঝে বিতরণ করেন। হাওরে 1,02,500 হেক্টর ও নন হাওরে 64,450 হেক্টর জমিতে আবাদ হয়েছে। তার মাধ্যমে 3,000 কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ধান কাটার মেশিন, ধান লাগানোর মেশিন, ধান শুকানোর মেশিন এগুলো দিচ্ছি। ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জাত উদ্ভাবন করেছে। দ্রুত গতিতে যদি এগুলো আমরা এই এলাকায় দিতে পারি, ইনশাল্লাহ হাওর এলাকার ধানের উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে। স্বাস্থ্যবিধি না মেনে দোকান খুললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সেনাবাহিনীর আর্মি কনফারেন্স রুমে হাতিঝিল এলাকায় জলাবদ্ধতা সমস্যার সমাধানে করণীয় নির্ধারণে সভায় উত্তরের মেয়র বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে দোকান না খুলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। মোবাইল কোর্ট যাবে এবং মোবাইল কোর্ট যদি গিয়ে দেখে যদি কোনো দোকান সেই ধরনের স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু রেখেছে, স্বাস্থ্যবিধি যদি না মেনে দোকান চালু রাখে, অবশ্যই সেই দোকান বন্ধ করে দেওয়া হবে এবং তাকে সব ধরনের জেল, জরিমানা যা থাকে সবই তাকে দিব আমরা। বাহারি ইফতারের পসরা রাজধানীর মগবাজার এলাকার ইফতার দোকানগুলোতে। কর্মজীবী ব্যস্ত মানুষের পাশাপাশি ইফতার কিনছে এলাকাবাসী। তবে ক্রেতা সমাগম বাড়লে মানা যাচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানিরা বলছেন স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করছেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর মগবাজার এলাকা, রাস্তা জুড়ে গাড়ি, রিকশা আর মানুষের জট। মাস্ক ব্যবহার করছেন না অনেকেই। সময় গড়ানোর সাথে সাথে ভিড় বাড়ছে ইফতার দোকানগুলোতে, তবে অনেকটাই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। হাঁকডাক আর বাহারি ইফতারি বিক্রিতে ব্যস্ত দোকানিরা বলছে, করোনায় এবছর দোকান খুলতে পারলেও বেচা বিক্রি কম। স্বাস্থ্যবিধি মানতে ক্রেতাদের উদ্বুদ্ধ করছেন বলেও জানান তারা। সরকার যেভাবে নির্দেশ দিচ্ছে এভাবে
চেষ্টা করতেছি চালানোর জন্য। এখানে বিরিয়ানি আইটেম, হালিম আইটেম, ইফতার আইটেম, তিন আইটেমই সমানভাবে বিক্রি হচ্ছে। ক্রেতা আশেপাশের বাসাবাড়ির লোকজন, এরাই অফিস আদালত সব বন্ধ, লোক আছে, লোক দিয়ে পার্সেল পাঠাই দিই। তবে ক্রেতারা বলছেন বেশিরভাগ দোকানেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা তো স্বাস্থ্যবিধি মানার কোনো সিস্টেম না, মানুষ গিজি করতেছে এই জায়গায়। সময় স্বল্পতা আর স্বাদে ভিন্নতা আনতে দোকান থেকে ইফতার কেনা হয় বলে জানান তারা। আমি বাইরে ছিলাম, তো আমার ওয়াইফাই বাইরে ছিল, বাসায় আসতে লেট হয়েছে, এই জন্য এটা এখান থেকে নিচ্ছি। ভেরিয়েশনের জন্য আসলে দোকানের ইফতারটা। দোকানের ইফতার স্বাদে ভিন্নতা যোগ করলেও সংগ্রহ করতে স্বাস্থ্য ঝুঁকি থাকে বলেও জানান ক্রেতারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় প্রাণ গেল 5 জনের। বার্ন ইনস্টিটিউটে এখন চিকিৎসাধীন আছেন 19 জন, এদের মধ্যে আইসিইউতে আছেন 3 জন। এদিকে নারায়ণগঞ্জ গ্যাস বিস্ফোরণে দগ্ধদের অবস্থা সংকটাপন্ন, বেশিরভাগেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আদিত্য মামুনের রিপোর্ট। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডোরে অপেক্ষমানেই মানুষেরা আরমানিটোলায় রাসায়নিকের গুদামে দগ্ধদের স্বজন। আরমানিটোলার মুসা ম্যানশনের আগুনে দগ্ধদের মধ্যে এক নবদম্পতি রয়েছে। গেল মাসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। দগ্ধদের অবস্থা সংকটাপন্ন, পুড়ে গেছে শরীরের 90%। চিকিৎসক বলছেন শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকিতে আছেন সব রোগী, তবে চিকিৎসার ত্রুটি নেই। বাইরের দিকে খুব বেশি ইনজুরি ছিল না, কিন্তু ওর তো আসলে রেসপিরেটরিটা ইনজুরি ছিল। আমরা আগেও বলছি যে রেসপিরেটরিটাকে 1% কম হলেও আপনার কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে। যারা পোস্ট অফে ছিল আমাদের 15-16 জন, ওদের মধ্যে আমরা কয়েকজনকে ছেড়ে দিছি। হাজব্যান্ড ওয়াইফ যারা 2 জন আছে, ওদেরও আসলে ভেন্টিলেটরিতে আছে, ওদের অবস্থা খুব বেশি যে ভালো না। নারায়ণগঞ্জের গ্যাস বিস্ফোরণে দগ্ধরাও শঙ্কামুক্ত নন। 5 জনের মধ্যে 1 জনকে রাখা হয়েছে আইসিইউতে। নারায়ণগঞ্জের মধ্যে আসলে একটা তো খুবই ক্রিটিক্যাল অবস্থা, 95% তো ভেন্টিলেটর আছে আইসিইউতে, আরগুলির অবস্থা ক্রিটিক্যাল এইচডিউতে আছে। তো সব মিলে আসলে সবগুলি আশঙ্কাজনক অবস্থায় সবাই আছে। পুরান ঢাকার অলিতে গলিতে রাসায়নিকের গুদাম, এগুলো রীতিমতো মৃত্যুকূপ। নিমতলী চুরিহাট্টার পর আরমানিটোলার এই অগ্নিকাণ্ডের পরও আবাসিক এলাকায় কেমিক্যাল ব্যবসা বন্ধ হচ্ছে না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী, বেড়েছে লেনদেন। মিয়ানমারের জান্তার সঙ্গে আসিয়ান নেতাদের 5 দফা সমঝোতা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। লকডাউনে কাজ না থাকায় বিপাকে ময়মনসিংহের বস্তিবাসী ও খেটে খাওয়া মানুষ। সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা পাননি বলেও জানিয়েছেন তারা। এদিকে অসহায় ও কর্মহীনদের সহায়তা দিতে তালিকা তৈরি করা হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান তার। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসরিন। ময়মনসিংহের 13 নম্বর ওয়ার্ডের মাসবাড়ি কলোনির পারভিন আক্তার। নিজের গৃহকর্মীর কাজ আর স্বামী বাবুল হোসেনের ভ্যান চালানোর আয়ে চলে তাদের সংসার। লকডাউনে বন্ধ হয়ে গেছে গৃহকর্মীর কাজ, স্বামীও ভ্যান চালাতে পারছেন না। এই অবস্থায় সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন পারভিন। বাসা বেড়ে কাজ বন্ধ, তার মধ্যে মনে করেন আমার মেয়ে একটা বিধবা হয়ে গেছে, এটাও আমার কাছে। আমাদের কোনো উপায় নেই, কে আমরা কিভাবে চলবো? শুধু পারভিন নয়, একই অবস্থা বস্তিবাসী ও খেটে খাওয়া মানুষের। জমানো টাকা শেষ হয়ে যাওয়ায় কিভাবে চলবে সংসার, এই নিয়ে চিন্তিত তারা। এসব মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। আগের লকডাউনে কিছুই দিছে, এবার তো কেউ কিছুই সাহায্য করে না। ইফতার বেচা কিনি হয় না, আঙ্গুর কষ্ট। গরিব মানুষ মনে করেন আছি কোনো রকম, এইভাবে চলতেছি ফিরতেছি। লকডাউন কি করব? এলাকার ধনাঢ্য ব্যক্তিদের মাধ্যমেও কিছুই গরিব দুঃখী পাচ্ছে না। ঈদ সামনে, অন্তত পক্ষে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে। তবে কর্মহীনদের সহায়তার তালিকা তৈরির কাজ চলছে বলে জানালেন সিটি মেয়র। কিছু শ্রেণী হয়তো বা কর্মহীন হয়ে পড়েছেন, তাদেরকে আমাদের সংশ্লিষ্ট কাউন্সিলর মহোদয় যারা আছেন
তাদেরকে আমরা অনুরোধ করেছি এটির প্রাথমিক তালিকা করে রাখা। শুধু আশ্বাস নয়, সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা কর্মহীন ও অসহায় মানুষের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস পার করল দেশের পুঁজিবাজার, বেড়েছে লেনদেনও। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 201টির, কমেছে 78টির, আর অপরিবর্তিত ছিল 78টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 63 পয়েন্ট বেড়ে উঠে আসে 5498 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1188 কোটি 86 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 62 কোটি 84 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ, মেয়ের প্রথম সপ্তাহে আসছে 21 লাখ ভ্যাকসিন। ফের শতক ছাড়িয়ে 101 মৃত্যু, সংক্রমণ বাড়লে অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখা যাবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদকে সামনে রেখে 1 কোটি 24 লাখ পরিবারকে খাদ্য সহায়তা, 333-তে কল দিলে মিলবে ত্রাণ। হেফাজতের মামুনুল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত বলছে পুলিশ, অর্থ পেতেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরেকবার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।